আজ আমরা ওয়েদার ম্যাপের প্রেশার গ্রেডিয়েন্ট আর উইন্ড ডিরেকশন নিয়ে আলোচনা করব। প্রসঙ্গক্রমে বলে রাখি, ওয়েদার ম্যাপ নিয়ে কিন্তু এর আগে আমরা আরও 4টে পার্ট করেছি। তো এই ভিডিওর ডেসক্রিপশানে ওই 4টে পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো এক্সামে প্রায় প্রেশার গ্রেডিয়েন্ট আর উইন্ড ডিরেকশান আসে। যদি প্রেশার গ্রেডিয়েন্ট আর উইন্ড ডিরেকশান আসে এক্সামে, পরীক্ষাতে, তাহলে আমরা কীভাবে করব একটু দেখে নিই। দেখো, প্রথমে এরকম একটা ম্যাপ তোমাদের এক্সামে দিয়ে দেবে। ম্যাপে দেখো এরকম করে মার্ক করা থাকবে, যেমন এখানে লেখা আছে সি ডি বা এ বি, এখানে দুটো মার্ক করা আছে তোমাদের। আমি এটাই সি এবং ডি এই লাইন বরাবর কিন্তু তোমাদের প্রেশার গ্রেডিয়েন্ট করে দেখাচ্ছি। তো আমাদের প্রাথমিক কাজ হবে কি, এখানে একটা স্ট্রিপ রাখা। আমরা এখানে একটা কাগজের স্ট্রিপ রাখবো, কেটে নেব এরকমভাবে একটি স্ট্রিপ রেখে এখানে আমরা সি এর মান আর ডি এর মান এখানে কিন্তু আমরা পয়েন্ট আউট করে নেব। পয়েন্ট আউট করার পরে দেখো, আমরা পয়েন্ট আউট করার পরে এখানে যতগুলো আইসোবারকে ক্রস করেছে সেই আইসোবারের মানগুলো কিন্তু নিয়ে নেব। প্রথম আইসোবার কত ক্রস করেছে দেখো, 998। তো আমরা এখানে 998 তুলে নেব দাগ দিয়ে। এখানে আমরা 1002 আইসোবার তুলে নেব, এখানে 1004 আইসোবার তুলে নেব, আর এখানে আমরা 1010। যতগুলো আইসোবার সব কিন্তু এরকমভাবে পেন্সিল দিয়ে দিয়ে দাগ দিয়ে আমি তুলে নেব। তো নেওয়ার পর আমি দেখলাম কি এখানে সব থেকে বড় আইসোবার কত, 998, আর এখানে সব থেকে ছোট আইসোবার 998 আর সব থেকে বড় আইসোবার 1010। তো এবার আমাকে এই লাইনটা নেওয়ার পরে এখানে আমরা যেমনভাবে করি আর কি, তোমরা অনেকেই করেছো এটা। তো এইভাবে আমরা এখানে স্ট্রিপটা রাখবো। স্ট্রিপটা রেখে এবার আমাকে কিন্তু স্কেল করতে হবে। স্কেল মানে এখানে কিন্তু সব থেকে ছোট আইসোবার ছিল 998। আমি ঢালটাকে পরিষ্কারভাবে দেখানোর জন্য আমি এখান থেকে 0 থেকে শুরু করব না, আমি কিন্তু শুরু করব জাস্ট তার 2 ঘর পরে থেকে, অর্থাৎ 998 আমি শুরু করবো 996 থেকে। এই জন্য আমি এখানে কিন্তু ব্রেকিং স্কেল করে দিয়েছি। তো ব্রেকিং স্কেল 996 থেকে শুরু করলাম, 998, প্রত্যেকটা 1 সেন্টিমিটারে ব্যবধান 2 মিলিবার। তো 98, 1000, 1002, 1004, 1006, 1008, 1010। আমার হাইয়েস্ট কত ছিল, আমার হাইয়েস্ট ছিল দেখো 1010, আর লোয়েস্ট ছিল আমার 998। তো এই স্কেলে আমি সব মানগুলো পেয়ে যাব। এবার কিন্তু এখানে যে মানগুলো আমি নিয়েছিলাম স্ট্রিপে, তো সেই স্ট্রিপ দেখে কিন্তু এখান থেকে কিন্তু মানগুলো আমি উপরে এখানে সব তুলে দেবো। কোন মানগুলো, আইসোবারের মানগুলো, অর্থাৎ এখানে আইসোবার হবে 998, তারপরে নিয়েছিলাম 1000, তারপরে 1002, এরকমভাবে কিন্তু আমি স্ট্রিপগুলো তুলে দিলে কিন্তু দেখো স্ট্রিপের মানগুলো স্কেলে নিলে আমি কিন্তু এরকম একটা ঢাল পাবো, অর্থাৎ এরকম একটা প্রোফাইল কিন্তু আমরা পাবো। প্রোফাইলটা আমি ডিটেলস করে দেখালাম না, প্রোফাইলটা তোমরা অনেক আগেই এরকমভাবে করেছো, অনেকবারই করেছো প্রোফাইলটা। তো এরকম একটা প্রোফাইল পাওয়ার পরে আমরা ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবো, দেখো প্রোফাইল আমাদের এরকম তৈরি হয়ে যাবে। প্রোফাইলে আমরা এখানে হাইট ইন মিলিবার লিখে দেব। এখানে লিখবো, এখানে তো বায়ু চাপ ঢাল প্রেশার গ্রেডিয়েন্ট, এখানে লিখবো আইসোবারিক ক্রস সেকশন অ্যালং দ্য লাইন পিকিউ। আমি এখানে পিকিউ নিয়েছি, তোমরা এখানে অন্য নামও নিতে পারো, সিডিও নিতে পারো। এবার দেখো এখানে আমরা এই ঢাল বরাবর দেখবো, এখানে দেখো এই নিচের অংশটা আমরা লিখবো যে দেখো এইটুকুনি আমার রাজস্থান ছিল, সেই জন্য আমি ঢালের এই অংশ থেকে এইটুকুনি দেখো, এই জন্য আমি কিন্তু এখানে রাজস্থান লিখে দিয়েছি। তারপরে দেখো কিছুটা অংশ মধ্যপ্রদেশ পড়েছিল, তারপরে কিছুটা অংশ দেখো মহারাষ্ট্র পড়েছিল, তারপরে কিছুটা অংশ দেখো, তারপরে কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছু অংশ পড়েছিল, তারপরে বে অফ বেঙ্গল হয়ে গেছে। তো আমি ম্যাপ দেখো এখানে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ আর বে অফ বেঙ্গল কিন্তু আমি এইভাবে লিখে দেব। দেওয়ার পরে আমাকে কিন্তু এর ঢালটা বিশ্লেষণ করতে হবে। দেখো আমরা যদি ঢালটা এইভাবে দেখি তাহলে এইখানে আমরা কিন্তু দেখতে পাবো দেখো ঢাল খুব খাড়া নয়, অর্থাৎ মডারেট গ্রেডিয়েন্ট, মাঝারি ঢাল। তারপরে দেখি ঢালটা যদি দেখবে ঢালটা আরও মৃদু ঢাল, অর্থাৎ জেন্টেল গ্রেডিয়েন্ট।
এখানে যদি ঢালটা ভালো করে দেখো, খেয়াল করো, আমরা কিন্তু এখানে স্টিপ গ্রেডিয়েন্ট পাচ্ছি বা খুব খাড়া ঢাল পাচ্ছি। তো এই ঢাল দেখে কিন্তু আমাদের এবার ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তো তোমরা যদি তোমাদের এই প্রেশার গ্রেডিয়েন্ট স্লোপটা আঁকতে বা ঢালটা আঁকতে অসুবিধা হয় তো আমাকে বলো, আমি না হয় পরবর্তীতে আর একটা সুন্দর করে ভিডিও তৈরি করে দেবো। যেহেতু তোমরা এই ঢালটা অনেকবারই এঁকেছো, ওই জন্য আমি, বা তোমরা ঢালটা আঁকতে পারো সেটা ভেবেই আমি কিন্তু অতটা ডিটেলস দেখালাম না। এবার দেখো, এবার আমরা এর ইন্টারপ্রিটেশনটা কীভাবে দেব বা ইন্টারপ্রিটেশনটা আমরা কীভাবে লিখব। আমি কিন্তু ইন্টারপ্রিটেশন লিখব সম্পূর্ণ এই ঢালটা দেখে। তো দেখি, দেখো, প্রদত্ত আবহাওয়া মানচিত্রে প্রদত্ত আবহাওয়া মানচিত্রে বায়ুর চাপ সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলের উপরে পশ্চিম অংশ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ঢাল কিন্তু দেখো ভালো করে, বায়ুচাপের ঢাল পশ্চিম অংশ থেকে, কিন্তু এদিকে বায়ুচাপের ঢাল কিন্তু কম, বৃদ্ধি পেয়েছে কোন দিকে? পশ্চিম অংশ থেকে। দেখো বায়ুচাপের ঢাল কিন্তু বৃদ্ধি পেয়েছে উত্তর পশ্চিম অংশ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতি একক অনুভূমিক দূরত্বে চাপের পরিবর্তনের হারকে আমরা কিন্তু চাপ ঢাল বলি। অর্থাৎ প্রতি একক অনুভূমিক দূরত্বে বায়ুচাপের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হারকে কিন্তু আমরা চাপ ঢাল বলি। সমপ্রেশ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে চাপ ঢাল খুব খাড়া হয়। যদি দেখো এই সমপ্রেশ রেখাগুলো, অর্থাৎ এই রেখাগুলো, এই আইসোবার রেখাগুলো যদি কাছাকাছি অবস্থান করে কিন্তু চাপ ঢাল খুব খাড়া হয়, যদি দূরে অবস্থান করে কিন্তু চাপ ঢাল খুব মৃদু হয়। এখানে দেখো, এখানে কি হয়েছে, এখানে পাকিস্তান থেকে বঙ্গোপসাগরের দিকে, এখানে পাকিস্তান থেকে বঙ্গোপসাগরের দিকে কিন্তু চাপ ঢাল তৈরি হয়েছে, এবং পাকিস্তান থেকে বঙ্গোপসাগরের দিকে চাপ ঢালের প্রোফাইল তৈরি করা হয়েছে। এখানে যে চাপ ঢালের প্রোফাইল তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আমরা 3টে পর্যায় দেখতে পাচ্ছি। এবার দেখো, এই চাপ ঢালটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে 3টে পর্যায় হয়েছে। কি কি পর্যায়, সেই পর্যায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো পর্যায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করে দেখে নিই। প্রথমেই দেখো, প্রথম যেটা, সেটা হলো খাড়া ঢাল, যেটাকে আমরা কি বলছি? খাড়া ঢাল, যেটাকে আমরা বলছি কিন্তু স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট। স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট বা খাড়া ঢাল আমরা ঠিক দেখো এরকমভাবে লিখব, খাড়া চাপ ঢালযুক্ত অঞ্চল বা স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট। এখানে কিন্তু এই ইন্টারপ্রিটেশনের পরেই নাম্বারটা রয়েছে। তো দেখো এখানে কীরকম ঢালের বৈশিষ্ট্য। ভারতের উত্তর পশ্চিম অংশে রাজস্থান মধ্যপ্রদেশের অংশ জুড়ে খাড়া চাপ ঢাল সৃষ্টি হয়েছে। এই যে রাজস্থান আর মধ্যপ্রদেশের অংশ জুড়ে এখানে খাড়া চাপ ঢাল সৃষ্টি হয়েছে, খাড়া চাপ ঢাল সৃষ্টি হয়েছে। দেখো এই চাপ ঢাল ভারতের প্রায় 20% অঞ্চল জুড়ে রয়েছে। দেখো এই অংশটা আমরা একটা প্রেডিকশন করে লিখে দেবো, এটা প্রায় দেখো 20% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে। তো এটা আমরা কি পেলাম, যে স্টিপ গ্রেডিয়েন্ট বা খাড়া চাপ ঢাল। এবার দেখো এর পরের অংশ, দেখো এটাকে আমরা লিখব মৃদু চাপ ঢাল বা জেন্টাল গ্রেডিয়েন্ট, জেন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট। আমরা দেখো এখানে লিখব 2-এ মৃদু চাপ ঢাল যুক্ত অঞ্চল বা জেন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট। তো এখানে বৈশিষ্ট্য আমরা দেখো নিচে কি কি পাচ্ছি দেখে নিই। মধ্যপ্রদেশের কিছু অংশ, দেখো এখানে মধ্যপ্রদেশের কিছু অংশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছু অংশ, দক্ষিণ পূর্ব উপকূল ও পূর্ব উপকূলের জলভাগ নিয়ে এই মৃদু চাপ ঢাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা মৃদু চাপ ঢাল সৃষ্টি হয়েছে। মৃদু চাপ ঢালের মধ্যে ভারতের মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা ও বঙ্গোপসাগরের কিছু অংশ কিন্তু রয়েছে। এই যে দেখো মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ আর বঙ্গোপসাগরের কিছু অংশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মৃদু চাপ ঢালের, এই যে মৃদু চাপ ঢালটা আমরা দেখতে পাচ্ছি, এই মৃদু চাপ ঢাল ভারতের প্রায় অনেকটা জুড়ে, দেখো এই প্রোফাইলের অনেকটা জুড়ে রয়েছে বলে এটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 35% জুড়ে কিন্তু মৃদু চাপ ঢালটা অবস্থান করছে। ঠিক আছে, তো আমরা মৃদু চাপ ঢাল লিখলাম। এরপরে দেখো, এরপরে কি আছে দেখো, মাঝারি চাপ ঢাল। তো মাঝারি চাপ ঢাল কোথায় কোথায় অবস্থান করছে কীভাবে আমরা বলবো, দেখো মাঝারি চাপ ঢালকে আমরা লিখবো মাঝারি চাপ ঢালযুক্ত অঞ্চল বা মডারেট প্রেশার গ্রেডিয়েন্ট জোন। খাড়া চাপ ঢালযুক্ত অঞ্চল ও মৃদু চাপ ঢালযুক্ত অঞ্চল ছাড়া, এই খাড়া চাপ ঢালযুক্ত অঞ্চল ও মৃদু চাপ ঢালযুক্ত অঞ্চল ছাড়া ভারত উপমহাদেশের সর্বত্র, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমির দক্ষিণ ও পশ্চিম ব্যতীত সর্বত্র ভারতের চাপ ঢাল মাঝারি প্রকৃতি।
এই অংশে চাপ ঢালের পার্থক্য 1 মিলিবার থেকে প্রতি 1 মিলিবার প্রতি 65 কিলোমিটারে কিন্তু দেখতে পাচ্ছি। 65 কিলোমিটারে 1 মিলিবার থেকে 1 মিলিবার প্রতি 245 কিলোমিটারের মধ্যে পার্থক্য দেখা যায়। তো এই অংশ কিন্তু ভারতের অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে। তা প্রায় এটা দেখো, তা প্রায় মোটামুটি আমরা বলতে পারি প্রায় 25% মতো অঞ্চল জুড়ে রয়েছে, 32% মতো অঞ্চল জুড়ে রয়েছে। তো আমরা এইভাবে লিখে দেবো মাঝারি চাপঢালযুক্ত অঞ্চল বা মডারেট প্রেসার গ্রেডিয়েন্ট। দেখো ভারতের মূল স্থলভাগের উপর মাঝারি চাপঢালযুক্ত অঞ্চলের অবস্থান না থাকলেও জলভাগের উপর মাঝারি চাপঢালের অবস্থান রয়েছে। বঙ্গোপসাগরের কিছুটা অংশ ও অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত এই মাঝারি চাপঢাল অঞ্চল কিন্তু অবস্থান করছে, যা ভারতের উপকূল ভাগের প্রায় 32% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে, বা 32% অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা প্রেসার গ্রেডিয়েন্ট বা চাপঢালযুক্ত অঞ্চল আমরা কিন্তু দেখাবো। এটা কিন্তু তো এক্সামে প্রায় আসে। এরপরে দেখো, এরপরে আমরা দেখে নেব উইন্ড ডিরেকশন। উইন্ড ডিরেকশন, তো দেখো উইন্ড ডিরেকশন আমরা এরকমভাবে লিখবো। উইন্ড ডিরেকশন আগে দেখে নিই, বায়ুপ্রবাহ বলে লিখবো ইন্টারপ্রিটেশনে। লিখে বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আমরা সবাই জানি বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই বাতাসের গতিবেগ নির্ভর করে চাপঢালের পার্থক্যের উপর। বায়ুচাপ রেখার বিন্যাস বা সজ্জিতকরণের উপর নির্ভর করে বায়ুপ্রবাহের দিক বা অভিমুখ। তো দেখো বায়ুপ্রবাহের দিক অর্থাৎ উইন্ড ডিরেকশন ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে বিভিন্ন দিকে বায়ু প্রবাহিত হয়েছে, তবে দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত বায়ুপ্রবাহই মূলত এখানে প্রধান বায়ুপ্রবাহ। ভারতীয় উপমহাদেশের উপর প্রবাহিত বায়ুর পরিসংখ্যান যদি দেখি বা পরিসংখ্যান করতে গেলে বা এই ড্রয়িংটা করতে গেলে আমাদের প্রথমে এইভাবে একটা টেবিল করে নিতে হবে। তোমরাও ঠিক এক্সামে পরীক্ষাতে এরকমভাবে একটা টেবিল করে নেবে। যদি উইন্ড ডিরেকশন আসে এখানে লিখবে টেবিল ফর উইন্ড ডিরেকশন। এখানে উইন্ড ডিরেকশন কোন দিক থেকে আসছে, প্রথমে কাম অর্থাৎ কোনো দিক থেকে বায়ুপ্রবাহ নেই, শান্ত আবহাওয়া। কাম বলতে যদি কোনো একটা স্থানে কোনো রকম বায়ুপ্রবাহ না থাকে, শান্ত ওয়েদার থাকে, তখন তাকে আমরা বলি কাম বলি। নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট আর টোটাল আমরা এইভাবে লিখবো। লেখার পর এখানে ট্যালি মার্ক করবো, এখানে ফ্রিকোয়েন্সি লিখবো, এখানে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ লিখবো। লেখার পরে দেখো এবার কিন্তু আমাদেরকে এবার দেখতে হবে যে কাম অর্থাৎ এই ম্যাপ দেখে আমাদের বুঝতে হবে যে কাম বা শান্ত বায়ুপ্রবাহ কতটা ছিল। এবার আমাকে কিন্তু একটু খুব সতর্কভাবে আমাকে গুনে নিতে হবে। দেখো এখানে কোনো বায়ুপ্রবাহ নেই, বায়ুপ্রবাহ থাকলে এরকমভাবে কিন্তু ডিরেকশন থাকতো। এখানে কোনো বায়ুপ্রবাহ নেই, 1, এখানে দেখো বায়ুপ্রবাহ নেই 2, এখানেও কিন্তু বায়ুপ্রবাহ নেই 3। এবার কিন্তু আমরা গুনবো, এখানে দেখো বায়ুপ্রবাহ নেই 5, এখানে বায়ুপ্রবাহ নেই 6, এখানে বায়ুপ্রবাহ নেই 7, এখানেও নেই, এখানেও নেই। এরকম করে করে কিন্তু আমরা গুনবো। গুনে দেখলাম কাম গুনে, তোমরা একটু ভালোভাবে গোনার সময় একটু খেয়াল করে গুনবে। কাম গুনে আমার কত হলো, আমি ট্যালি করলাম। তোমরা তো ট্যালি নিশ্চয়ই জানো। প্রথমে ট্যালিতে 1, 2, 3, 4, এবার 5 নম্বরটা এরকম দাগ দিয়ে দেবো। তাহলে কটা হলো, এবার ট্যালি করে দেখলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হয়ে যায়। তো প্রত্যেকটা 5টা করে আছে, মানে 5 7 35। তো 35 আমি এখানে লিখে দিলাম। এবার দেখবো নর্থের দিক থেকে কোথায় বায়ুপ্রবাহ হয়েছে। এখানে দেখলাম যতগুলো ওয়েদার স্টেশন আছে নর্থ থেকে কোনো বায়ুপ্রবাহ হয়নি, তাই আমি নর্থ থেকে বায়ুপ্রবাহ দেখাতে পারিনি। এইভাবে নর্থ ইস্ট থেকে, সাউথ থেকে সব দেখে নিতে হবে আমাকে, সব গুনে নেব, নিয়ে ট্যালি করবো। ট্যালি করে দেখলাম যে ফ্রিকোয়েন্সি এত হয়েছে। এবার এই ফ্রিকোয়েন্সি কিন্তু পার্সেন্টেজ করতে হবে। এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমি যোগ করবো, অর্থাৎ 35, 1, 3, 2, 6, 28, 9, 8 যোগ করে আমার টোটাল কত হয়েছে 92, 92। এবার আমরা কিভাবে পার্সেন্টেজ করব, কামের পার্সেন্টেজ করার ক্ষেত্রে কি করব, 35 ভাগ 92 ইকুয়ালস টু যেটা হবে তাকে 100 গুণ করবো, যেহেতু পার্সেন্টেজ কিন্তু 38 হবে। পরে 1-এর ক্ষেত্রেও তাই 1 ভাগ 92 করে ইকুয়ালস টু যেটা হবে তাকে আমি 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। এগুলো কিন্তু করে আমরা পার্সেন্টেজ কিন্তু এভাবে বের করব। তো পার্সেন্টেজ বের করার পরে এবার দেখো পার্সেন্টেজ বের করার পরে আমরা কিন্তু এটা ড্রয়িং করব। তো ড্রয়িং করার সময় মনে রাখবো কীভাবে ড্রয়িং করব। এখানে একটা প্রোটেক্টর রাখবো আমরা, এখানে একটা প্রোটেক্টর রেখে এই দিকগুলো নির্দেশ করে নেবো। অর্থাৎ এটা 0, এটা প্রোটেক্টরে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইভাবে এটা 180 ডিগ্রি, সব এই দিকগুলো আমরা
নির্ণয় করে নেব, নিয়ে এবার কিন্তু আমরা এটাকে ড্রয়িং করব। এই প্রসঙ্গে বলে রাখি, এই ড্রয়িংটা আমি কিন্তু আলাদা একটা ভিডিওতে খুব সুন্দরভাবে করে দিয়েছি। উইন্ডোজ ডায়াগ্রাম কীভাবে ড্রয়িং করতে হয় তার ক্যালকুলেশন ডিটেলস সব সেখানে আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কে দেখবে লেখা থাকবে উইন্ডোজ ডায়াগ্রাম বলে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই উইন্ডোজ ডায়াগ্রামের ডিটেলস দেখে নিতে পারো। এক্সামে কিন্তু উইন্ডোজ ডায়াগ্রাম প্রায় আসে, তোমরা একটু ভালো করে দেখে নিও। এবারের ইন্টারপ্রিটেশন আমরা কীভাবে করব, এই যে উইন্ডোজ ডিরেকশানটা আমরা ড্রয়িং করলাম, এর তো ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তো ইন্টারপ্রিটেশনটা কীভাবে করবো আমরা একটু দেখে নিচ্ছি। ইন্টারপ্রিটেশনটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখবে। তো দেখো তোমরা ইন্টারপ্রিটেশন লিখবে যে, দেখে নাও, এটাকে দেখেই আমরা বুঝতে হবে ভারত উপমহাদেশের প্রায় 38% স্থানে কোনো প্রকার বায়ুপ্রবাহ নেই। কোথার থেকে পেলাম আমরা, দেখো এখান থেকে কিন্তু আমরা দেখে দেখে লিখছি, এই ডায়াগ্রাম থেকে, এই টেবিলটা থেকে। কাম মানে শান্ত, অর্থাৎ দেখো 38% স্থানে কিন্তু কোনো বায়ুপ্রবাহ কিন্তু নেই, সেটা আমরা লিখে দিলাম যে 38% স্থানে কোনো বায়ুপ্রবাহ নেই। এই অঞ্চলের অন্যতম প্রধান বায়ুরূপে 30% বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। দেখো 30% বায়ু, এই যে 30% বায়ু সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। 30% বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্য দিক থেকে প্রবাহিত বায়ুর শতাংশর হার পশ্চিম দিক থেকে, দেখো এছাড়া অন্য দিক থেকে আমরা যদি দেখি তাহলে লিখে দেবো। এরপরে দেখো, এরপরে পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে 10%, উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে 9%, আর 7% প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিক থেকে। উল্লেখযোগ্যভাবে কিন্তু এদিক থেকে প্রবাহিত হচ্ছে। তো দেখো সেভাবে আমরা লিখে দিয়েছি প্রদত্ত উইন্ডোজ ডায়াগ্রাম অনুযায়ী বায়ুপ্রবাহের দিকগুলো। এবার যদি এই ডায়াগ্রাম অনুযায়ী দেখি তাহলে বায়ুপ্রবাহের দিকগুলো কোন দিকে কেমন সেইটা আমরা লিখবো, বা কোন কোন দিক থেকে বায়ুপ্রবাহ হচ্ছে সেইটা কিন্তু আমরা এবার লিখবো। আমরা দেখে নিই, এই ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে ডায়াগ্রাম, এর সব থেকে বায়ুপ্রবাহ কোন দিক থেকে হচ্ছে বেশি, দক্ষিণ পশ্চিম দিক থেকে। তাহলে আমি প্রথমে লিখবো দক্ষিণ পশ্চিম বায়ু, দক্ষিণ পশ্চিম দিক থেকে বেশি বায়ু প্রবাহিত হচ্ছে, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে। তো দক্ষিণ পশ্চিম দিক থেকে আমি প্রথমেই লিখলাম। ভারতের পূর্ব উপকূল, কঙ্কন উপকূল, দক্ষিণাংশ, ভূপাল, জলেশ্বর, বিকানির, আমেদাবাদ, ভুজ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে দক্ষিণ পশ্চিম দিক থেকে সর্বাধিক বায়ুপ্রবাহ হচ্ছে। অর্থাৎ এই দিক থেকে কিন্তু, এই অঞ্চল দিক থেকে কিন্তু সব থেকে বেশি বায়ুপ্রবাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আরেকবার আমি বলে দিই, দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু এখানে সব থেকে বেশি বায়ুপ্রবাহ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কি, যেহেতু এটা বর্ষাকালীন, তো দক্ষিণ পশ্চিম দিক থেকে সব থেকে বেশি বায়ুপ্রবাহ হবে। এবং এখানে কি হয়েছে না, আরব সাগরের উচ্চচাপ বলয় থেকে আগত বায়ু কোরিওলিস বলের প্রভাবে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম বায়ুরূপে আরব সাগরের উপকূল দিয়ে ভারতের মধ্যে কিন্তু প্রবেশ করছে। এই বায়ুর পার্সেন্টেজ আমি আগেই বলে দিয়েছি কত, 30%-এর মতো, 30%। এটি মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা ভারতে বৃষ্টিপাত ঘটায় যে বায়ু, সেই বায়ু কিন্তু এই বায়ুটা। এরপরে যদি দেখি, তো এরপরে আমরা যদি বায়ুপ্রবাহ দেখি তাহলে এরপরে কিন্তু আমরা পশ্চিমা বায়ু পাবো, অর্থাৎ কোন দিক থেকে না, পশ্চিম দিক থেকে। এরপরে কিন্তু সর্বাধিক বেশি বায়ু প্রবাহিত হচ্ছে পশ্চিম দিক থেকে। তো পশ্চিম দিক থেকে মুম্বাই, সুরাট, কর্ণাটকের কিয়দংশ, এইগুলো থেকে কিন্তু আমরা বায়ুপ্রবাহ এখানে দেখতে পাচ্ছি পশ্চিমা বায়ু রূপে। এরপরে আমরা যদি দেখি, পশ্চিমা বায়ুর পরে আমরা কিন্তু উত্তর পশ্চিম দিক থেকেও কিন্তু আমরা কিছুটা বায়ুপ্রবাহ পাবো। উত্তর পশ্চিম দিক থেকেও কিন্তু এখানে দেখো বায়ুপ্রবাহ হচ্ছে। তো উত্তর পশ্চিম দিক থেকে কতটা বায়ুপ্রবাহ হচ্ছে সেটা আমরা লিখে দেবো। উত্তর পশ্চিম দিক থেকে বায়ুপ্রবাহের পরিমাণ কত, উত্তর পশ্চিম থেকে বায়ুপ্রবাহের পরিমাণ কিন্তু 10%-এর মতো। আর আমরা এবার দক্ষিণ দিক থেকেও কিন্তু বায়ুপ্রবাহের পরিমাণ পাবো। দক্ষিণ দিক থেকে বায়ুপ্রবাহের পরিমাণ কত লিখে দেবো, সেটা 7%-এর মতো। আর কিছুটা কিন্তু পূর্ব দিক থেকেও সামান্য বায়ুপ্রবাহিত হচ্ছে। পূর্ব দিক থেকে বায়ুপ্রবাহের পরিমাণ কত, 3%-এর মতো। তো আমরা এইভাবে কিন্তু কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেগুলো কিন্তু আমরা এইভাবে, দেখো আমি যেভাবে লিখে দিয়েছি দক্ষিণ পশ্চিম বায়ুপ্রবাহ, এরকম করে কিন্তু আমরা পয়েন্ট করে ডায়াগ্রামটা লিখে পশ্চিম দিক থেকে বায়ুপ্রবাহ, পশ্চিমী বায়ুপ্রবাহ, উত্তর পশ্চিম বায়ুপ্রবাহ, এভাবে কিন্তু আমরা বায়ুপ্রবাহগুলো লিখে দেবো। আর একটা আমরা লিখে দেবো এলোমেলো বায়ুপ্রবাহ, অর্থাৎ কিছু বায়ুপ্রবাহ আছে কোনো দিক থেকেই তেমন বায়ুপ্রবাহ দেখা যায় না, সেটা আমরা লিখে দেবো এলোমেলো বায়ুপ্রবাহ। মধ্য ভারতের বিভিন্ন স্থানে কিছু পরিমাণ এলোমেলো বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে, যেটা কিন্তু ভূপ্রকৃতি ও স্থানিক ভূপ্রকৃতি পার্থক্যজনিত কারণে এই ধরনের বায়ুপ্রবাহ কিন্তু আমরা দেখতে পাই। তো এইভাবে কিন্তু আমরা উইন্ড ডিরেকশন আর প্রেশার গ্রেডিয়েন্ট, এই দুটোর ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা লিখবো। এটা কিন্তু এক্সামে প্রায় আসে 5 নম্বর করে। উইন্ড ডিরেকশন আসলেও 5 নম্বরে আসে, আর প্রেশার গ্রেডিয়েন্ট আসলেও কিন্তু 5 নম্বরে আসে। তো তোমাদের এই সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্ত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।